দারুণ লাগছে কিন্তু আজকের এই আমাদের জার্নি। টেম্পারেচার দেখলাম 15, মানে ভালোই কিন্তু ঠান্ডা আছে। মানে রীতিমতো আমার কিন্তু একটা কাঁপুনি উঠে গেছিল, আর মন ব্যাকুল করছে কখন যাব ওই জলের কাছে, সেই বিখ্যাত মহানায়ক। সবাই কেমন আছেন? শীত পড়েছে, আর শীত পড়া মানেই বাঙালির ঘুরতে যাওয়ার একটা যে আবেগ বা প্রবণতা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আজকে 4 তারিখ, আমি আছি হাওড়া স্টেশনের বাইরে। আর বাঙালি যেহেতু ঘুরতে ভালোবাসে, আর আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি, আর আজকে শুরু হচ্ছে নতুন একটা ঘুরতে যাওয়ার ভিডিও। ভেতরে যাওয়া যাক। তো এখন আছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে, আর এখান থেকে আজকে আমি যাব ধানবাদ। এই হাওড়া স্টেশন থেকে আজকে আমাদের ট্রেন 12-307 হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। আর অলরেডি কিন্তু ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে, যেটা ছাড়ার টাইম হচ্ছে 11টা 25 মিনিটে। তো ট্রেনে উঠে পড়ি। S4। আমাদের সিট পড়েছে সাইড লোয়ার বাথ 63 আর 64। হাওড়া থেকে ধানবাদের দূরত্ব 257 কিলোমিটার, আর যেতে সময় লাগে 4 ঘন্টা মতো। হাওড়া থেকে ছাড়ার পর তার প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে বর্ধমান জংশন। তো পৌঁছাবে 12:30 নাগাদ। আর আমরা টিকিট কেটেছি স্লিপারে, যেটা ভাড়া পড়েছে 215 টাকা, আর থার্ড এসির যে ভাড়া সেটা হচ্ছে 555 টাকা। একদম 11টা 25-এ কিন্তু আমাদের ট্রেন ছাড়লো। এই ট্রেন কিন্তু সপ্তাহে 4 দিন চলে হাওড়া থেকে যোধপুর অবধি, মানে শনি রবি ও মঙ্গল বুধ। 8 নম্বর প্ল্যাটফর্মে দেওয়া রয়েছে হাওড়া মুম্বাই মেল, যেটা ছাড়ার টাইম 11টা 35। রাত্রি এখন 11:30, আর বর্ধমান পৌঁছাবে 12:30টার সময়। তো রাত্রে আর ভিডিও করা সেরকম কোনো কিছুই নেই। তো এই হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 93 কিলোমিটার, আর টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 34টি। হাওড়া থেকে ধানবাদ যাওয়া অবধি আমাদের টোটাল 2টো স্টপেজ। তো প্রথম স্টপেজ বর্ধমান, দ্বিতীয় স্টপেজ হচ্ছে আসানসোল জংশন, তারপরে ধানবাদ। 5 তারিখ রাত্রি 3:30-এ দেখা হচ্ছে ধানবাদ জংশনে। ততক্ষণে গুড নাইট। সময় এখন 3:08, আর হাওড়া থেকে ট্রেন ঢোকার কথা ধানবাদে 3:20-তে। সময়ের থেকেও 12 মিনিট আগে কিন্তু ট্রেন ঢুকলো এই ধানবাদ জংশনে। এই ধানবাদ স্টেশনে নামার পরে টেম্পারেচার দেখলাম 15, মানে ভালোই কিন্তু ঠান্ডা আছে এই ধানবাদ জংশনে। আর ধানবাদ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আমাদের ট্রেন। আর কলকাতার টেম্পারেচার এখন হয়তো 25 থেকে 29-এর ভেতর, ঠান্ডাও ভালো আছে। তো এখন আমরা ওয়েট করব এই প্ল্যাটফর্মে কিছুক্ষণ, সকাল হলে স্টেশনের বাইরে যাব। সুপ্রভাত, সকাল এখন 6:14। আমি আছি ধানবাদ স্টেশনের বাইরে, আর এখানে এসে আমরা কিন্তু গাড়ি ঠিক করে নিয়েছি। এখানে যাওয়ার জন্য, মানে এই ধানবাদে যে সাইট সিন আছে সেটা দেখার জন্য কিন্তু এখানে অটো আছে, প্লাস এরকম এই যে 4 চাকা গাড়ি আছে। তো আমরা ঠিক করে নিয়েছি 4 চাকা গাড়ি। আমাদের ভাড়া পড়েছে 2500 টাকাতে। ভাড়া কিন্তু অনেক বেশি চায় এরা, 3000 টাকা চায়, কেউ 3500 টাকা চায়, আর অটোতে চায় হচ্ছে 2500 টাকা করে। আপনারা এখানে আসবেন, এখানে এসে কিন্তু আপনারা একটু দামাদামি করে নেবেন, এই 4 চাকা গাড়ি হোক বা অটো হোক। এই ধানবাদের যে স্পটগুলো দেখব, ভাটিন্ডা ফলস, উশ্রী ফলস। আর এই হচ্ছে আমাদের গাড়ি যে ড্রাইভার দাদা, আমাদের আজকে এই দাদাই ঘোরাবে এই ধানবাদের যে বিভিন্ন সাইট সিন আছে সেগুলো। দাদার নাম হচ্ছে ডাব্লু ধানবাদ ড্রাইভার। আচ্ছা, আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের দাদা কিন্তু গাড়ি চালানো শুরু হয়ে গেছে। তো আমরা প্রথমে কোথায় যাব? উসরি ফলস। কত কিলোমিটার? 55 কিলোমিটার। আচ্ছা, কত সময় লাগবে? 1 ঘন্টা।
চলুন চা খেয়ে আসি। আর আজকে এখানে যে টেম্পারেচার মানে ভালোই ঠান্ডা আছে, 15 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে। তো আপনারা যখনই আসবেন এই শীতকালে ধানবাদ ঘুরতে, অবশ্যই কিন্তু শীতের কিছু পোশাক নিয়ে আসবেন যাতে অসুবিধা না হয়। এখন ঠান্ডা পড়ে গেছে কিন্তু কলকাতায় গরম, কিন্তু ধানবাদে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। তো আমাদের গায়ে দেখতেই পাচ্ছেন যে সোয়েটার সব মানে প্রোটেকশন নেওয়াই রয়েছে। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen. The other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the big ডাব্লিউ ধানবাদ ড্রাইভার মানে এই নামেই কিন্তু ধানবাদে উনি প্রসিদ্ধ। তো আপনারা যখনই আসবেন এই নামেই কিন্তু তাকে খোঁজ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। আজকে আমাদের সঙ্গে সারাদিন সে থাকছে এবং এই ধানবাদের বিভিন্ন সাইট সিন আমাদেরকে আজকে ঘোরাবেন উনি। দু সাইড দিয়ে পুরো গাছের ভর্তি, আর ভেতর থেকে কিন্তু এই রাস্তা। আর ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে মার্চ মাসে কিন্তু খুব সুন্দর ফুল ফোটে, পলাশ ফুল, আর পুরো পাহাড়টা কিন্তু লাল হয়ে থাকে, মানে দেখতে তখন অপূর্ব লাগে। এই জঙ্গলের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আদিবাসী জঙ্গল। এই উসরি ফলসে যাওয়ার পথে এই আদিবাসী জঙ্গলকেও আমরা দর্শন করলাম এবং দেখলাম, অনুভূতি করলাম কত সুন্দর লাগলো। আমরা চলে এসেছি অনেকটাই এবং ঢুকে পড়েছি উসরি নদীর যে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় পৌঁছে গেলাম উসরি ফলসে। আর এখান থেকে কিন্তু জলের যে একটা ডাক সেটা কিন্তু শুনতে পাচ্ছি, আর মন ব্যাকুল করছে কখন যাব ওই জলের কাছে, আর সেটাকে অনুভব করব এবং আপনাদেরকে দেখাবো উসরি ফলসের কত সুন্দর। এই দেখুন কত সুন্দর লাগছে এই ভিউটা। উসরি নদীর জল এখান থেকে কিন্তু পড়ছে এই পাহাড়ের উপর দিয়ে, আর সেখান থেকেই 3টি ধারায় প্রবাহিত হয়েছে এই নদীর জল, আর তাকেই বলা হয় উসরি ফলস। এই রয়েছে সব পাথর, পাথরের শিলা, দেখুন পাথর কত। আর এই যে জল পড়ছে দেখতে পাচ্ছেন, এই জল থেকে আর এই পাহাড়ের উচ্চতা 12 মিটার আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠেও কিন্তু এই উসরি ফলসের নাম আছে। দেখি অত দূর যেতে পারি কিনা, তবে খুবই সাবধানে, পাথরগুলো খুব স্লিপ। জল এত পরিমাণে পড়ছে যে বাবলস তৈরি হয়েছে। এই উসরি ফলসে যখন আপনি বর্ষার সময় আসবেন তখন দেখতে কিন্তু অসাধারণ। এখন যেহেতু শীতকাল, জলের যে প্রেশার সেটা একটু কম, কিন্তু বর্ষার সময় এই উসরি ফলসের রূপ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ নেয়। উসরি ফলস আমাদের দেখা হয়ে গেল, খুব সুন্দর লাগলো এই উসরি ফলস। উসরি ফলস দেখে আমরা এখন যাচ্ছি তোপচাচি যে লেক আছে সেটি। আর এই উসরি ফলস থেকে তোপচাচি লেকের দূরত্ব
প্রায় 75 কিলোমিটার, যেতে সময় লাগবে ওই 1.5 ঘন্টা মতো। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই সাইডেও রয়েছে, আবার এই সাইডেও রয়েছে, এই গাছের যে ফুল, মহুয়া ফুল, এই মহুয়া ফুল দিয়ে তৈরি হয় মদিরা। চলার পথে নেমে পড়লাম রাস্তার উপর, আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটা নদী। এই নদীর নাম হচ্ছে বরাকা নদী। আর এই বরাকা নদীর উপরেই তৈরি করা এই বরাকা ব্রিজ। এই বরাকা নদীর উপরেই তৈরি হয়েছে ডিভিসির তৈরি মাইথন বাঁধ। বর্ষাকালে এই নদীতে যে পরিমাণে জল থাকে, মানে তার রূপ কিন্তু পাল্টে যায়। এই বরাকা নদীর নামেই রয়েছে ঝাড়খণ্ডে রেল স্টেশন। এখন বাজে সকাল 8:20। দেখে নিলাম বরাকা নদী। আর এই বরাকা নদী পার করার কিছু পরে, মানে এই ব্রিজ পার করার কিছু পরেই রয়েছে একটা ধাবা। এই ধাবাতেই আজকে আমরা সকালে যে টিফিন সেটা করে নেব। তো গাড়ি অলরেডি চলে গেছে সেই ধাবার পাশে, আমরা হেঁটেই যাচ্ছি আমি আর সৌরভ। এই যে সকালবেলা কলকাতা থেকে মিনিমাম 350 কিলোমিটার দূরে রয়েছি, কেমন লাগছে? শান্ত স্নিগ্ধ পরিবেশে সকালে এই প্রকৃতিকে এনজয় করার মানে এই মাহাত্ম্য, এই মুহূর্তটা সত্যি ভোলার নয়। ঠান্ডা পড়েছে সেটা কিন্তু এই এখানেই বোঝা যাচ্ছে, ফিল করা যাচ্ছে। কলকাতাতে কিন্তু এই ঠান্ডার যে ফিল সেটা কিন্তু বুঝতে পারছি না। পাওয়া যাবে তাহলে সেই কলকাতা। এখনো কলকাতাতে সেইভাবে ঠান্ডা পড়েনি এখনো বোধহয়। আর কলকাতাতে কিন্তু এখনো টেম্পারেচার 20 থেকে 25-এর ভিতরেই ঘোরাফেরা করছে। আর এখানে সকালবেলা যখন নামলাম তখন তো 15 ডিগ্রি, মানে টেম্পারেচার কোথায় বেশ ধীরে ধীরে কিন্তু ধীরে ধীরে হয়তো টেম্পারেচারটা বেড়ে যাবে। বাড়বে। কিন্তু এই যে একটা টেম্পারেচার, একটা ড্রাস্টিক চেঞ্জ, মানে যেখানে আমরা 25-26-এ ছিলাম সেখান থেকে চলে এসেছি 15-তে। এখন রাত্রিবেলা নামলাম, মানে 3:08 বা 3:10 যখন স্টেশনে নামলাম, মানে রীতিমতো আমার কিন্তু একটা কাঁপুনি উঠে গেছিল, একদম কাঁপুনি দিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই হচ্ছে সেই ধাবা। এই ধাবাতে আমরা অর্ডার দিয়েছিলাম কচুরি, এরকম 4টে কচুরি, আলু দিয়ে একটা সবজি, যার দাম পড়লো 25 টাকা করে। তো দেখি কীরকম লাগে। কচুরিগুলো বেশ গরম। টেস্টি আছে। সকালের টিফিন সেরে আবারও গাড়িতে উঠে পড়লাম আমাদের নেক্সট যে গন্তব্যস্থল সেটার উদ্দেশ্যে। দূরে দেখা যাচ্ছে অনেক পাহাড়, বেশ উঁচু উঁচু সব পাহাড়, খুব ভালোই লাগছে কিন্তু এই চলার পথে। দারুণ লাগছে কিন্তু আজকের এই আমাদের জার্নি, ধানবাদের যে জার্নি করছি, এত সুন্দর লাগছে যে চারি সাইড দিয়ে সবুজে, আর তার মাঝখান থেকেই আমাদের গাড়ি ছুটে চলেছে, মানে অপরূপ একটা দৃশ্য। আর এরকম দৃশ্য যদি আপনারাও উপভোগ করতে চান, চলে আসুন এই ধানবাদের এই গিরিডীহ জেলায়। বাঙালি যেহেতু ঘুরতে ভালোবাসি, তার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়ি এই শীতকালে। আর কিছু পরেই চলে আসবো তোপচাঁচি লেকে। এসে গেলাম তোপচাঁচি লেকে, আর আমাদের গাড়ি এখানেই রাখা রয়েছে, গাড়ি সহ এন্ট্রি 50 টাকা করে। তো এবার দেখবো আমরা তোপচাঁচি লেক। লেকের দিকে যাওয়া যাক। এটাই হচ্ছে তোপচাঁচি লেক। এই তোপচাঁচির যে লেক, এই লেক কিন্তু ম্যানমেড তৈরি করা। বিগত দিনে ধানবাদের জল সরবরাহ করার জন্য এই লেক কিন্তু তৈরি করা হয়েছিল। এই লেকের জলই সব জায়গায় সাপ্লাই হতো খাওয়ার জন্য। 15 নভেম্বর 1924 সালে এটিকে তৈরি করা হয় ধানবাদের এলাকার যে জল সরবরাহ করার জন্য। 15 নভেম্বর 2024 সালে এই তোপচাঁচি লেকের বয়স হলো 100 বছর। এই তোপচাঁচি লেকে কিন্তু অনেক শুটিং আছে। বিখ্যাত বাংলার চলচ্চিত্রের সবচেয়ে প্রিয় নায়ক উত্তম কুমার আর নায়িকা সুচিত্রা সেন, এই দুজনের জুটিতে কিন্তু অনেক শুটিং আছে এই তোপচাঁচি লেকের। হারানো সুর, অগ্নিপরীক্ষা, এরকম আরও অনেক মুভির শুটিং আছে এই তোপচাঁচি লেকের।
আমরা এখন রয়েছি এই তোপচাঁচি লেকের উপরেই তৈরি করা একটা রাস্তা, যেটা কিন্তু লক গেট করা। এই যে দেখুন, এই হচ্ছে লক গেট। যখনই জল বেশি হয়ে যায় লক গেট ছেড়ে দিয়ে জলটাকে ওই সাইড করে দেওয়া হয়। এই দেখুন, এই যে আমরা কতটা উপরে রয়েছি। এই হচ্ছে লক গেটের সব চাকা, মানে এখানে ঘুরিয়ে কিন্তু লক গেটগুলোকে তোলা হয়। জল দেখুন স্বচ্ছ এবং পরিষ্কার কত। এই একটি পাহাড়, আর তার পেছনে ঠিক আরেকটা পাহাড়, ওই যে। আর ঠিক মাথার উপরে দেখতে পাচ্ছেন সাদা সাদা যে মন্দিরগুলো দেখা যাচ্ছে, ওই পাহাড় কিন্তু ঝাড়খণ্ডের সবচেয়ে পবিত্র স্থান পারশনাথের পাহাড়। আর তার উপরেই রয়েছে 23তম তীর্থঙ্কর পরেশনাথের সেই মন্দির। জৈনদের সবচেয়ে পবিত্র স্থান ওই পারশনাথের মন্দির। কিছুদিন আগেই কিন্তু দর্শন করেছি আমরা এই পারশনাথ পাহাড়ে, তার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারেন। ভিডিও কিন্তু দেয়া আছে আমাদের এই চ্যানেলে। আর এখান থেকে এবার যাব আমরা উত্তম কুমারের যে বাড়ি আছে সেই বাড়িতে। এই তোপচাঁচি লেকের থেকে বেরিয়ে অল্প একটু দূরে। আসার সময় কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এসেছি, আর দেখতে পেয়েছেন যে তার বাড়ি থেকে এই তোপচাঁচি লেক অবধি সমস্ত যে গাছ দেখতে পাচ্ছেন রাস্তার দু সাইড দিয়ে, সেই উত্তম কুমারই কিন্তু এই গাছগুলো রোপণ করেছিলেন এই রাস্তার দুপাশ দিয়ে। আজকে এই গাছগুলো কিন্তু বিশাল বড় বড় আকার ধারণ করেছে। এক একটা গাছ দেখুন কত বড়। চলে আসলাম উত্তম কুমারের যে বাড়ি সেই বাড়ির সামনে, আর আমার পিছনেই রয়েছে সেই বাড়িতে ঢোকার যে গেট, সেই গেটটি। আর দেখুন এই যে পিছনটায় সেই বাড়ি। তো আমরা যাব বাড়ির ভেতরে, দেখব। এই হচ্ছে সেই বিখ্যাত মহানায়ক উত্তম কুমারের বাড়ি। অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই বাড়ি তৈরি করা। এখন হয়তো এই বাড়িতে কেউ থাকে না, কিন্তু নতুন করে আবার রং করা হচ্ছে এবং বাড়ির অনেক কিছুই কিন্তু ভেঙে গেছে। এটি হচ্ছে বাড়ির পেছন দিকটা। যাব ভেতরে এবং ভেতরে গিয়ে দেখব উত্তম কুমারের যেসব ব্যবহৃত জিনিসপত্র সেই সব। তখনকার সময় উত্তম কুমারের ব্যবহৃত বসার যে আসবাবপত্র। সকাল থেকেই কিন্তু এই ডব্লুদার সঙ্গে আমরা ঘুরছি, মানে আজকে সারা দিনটাই আছি ইনার সঙ্গে, ইনার গাড়িতে। তো এই ড্রাইভার দাদার কাছ থেকেই জেনে নেবো তার ফোন নাম্বারটা। আমরা এই ফোন নাম্বারও দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে। দাদা আপনার নাম্বারটা একটু বলবেন। 8298041085। আর এই দেখা যাচ্ছে রামরাজ মন্দির। তো রামরাজ মন্দিরে চলে এসেছি। আর উত্তম কুমার বাড়ি থেকে রামরাজ যে মন্দির তার দূরত্ব 20 কিলোমিটার। পুরো রাস্তাটা পাথরে ভর্তি, মানে কুয়া এত, রাস্তাটা খুবই খারাপ। তো চলে এসেছি রামরাজ যে মন্দির সেই মন্দিরের ঠিক সামনেটায়। আর এই হচ্ছে রামরাজ মন্দির। অনেক দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান। আর এখানে রয়েছে সব পুজোর ডালি। চটি খুলে ভেতরে ঢুকবো মন্দিরের ভেতরে। আর এটি হচ্ছে মন্দিরের
মেন গেট। মন্দিরে ঢুকতেই রয়েছে এরকম জল, আর এই জলেই আপনাকে পা ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। খুব সুন্দর এই মন্দির, পুরো শ্বেত পাথরের তৈরি সাদা। মন্দিরে ঢুকেই একটু এগিয়ে যাওয়ার পরে ডান দিকে রয়েছে প্রসাদ কাউন্টার। সংগ্রহ করে নিতে পারেন এই মহাপ্রসাদ। মহাপ্রসাদ রয়েছে বিভিন্ন দামের, 50, 150, 300 ও 600 টাকার। আর এটিই হচ্ছে রামরাজার মেন মন্দির। তো দেখাবো মন্দিরটা ঘুরে আপনাদেরকে। এই মন্দিরে ঢুকেই ডান দিক দিয়ে রয়েছে 4টে নাট মন্দির। মন্দিরে প্রবেশ করার পরেই তার ডান হাতে রয়েছে প্রথম যে মন্দিরটি, নাট মন্দির, সেটি হচ্ছে গণেশের একটি মূর্তি। তারপরেই রয়েছে হনুমানের মূর্তি। আর এই জায়গাটায় রয়েছে, আর সবাই ওখানে লাল দড়ি এবং লালচি মতো কাপড় বেঁধে রেখেছে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। এরপরেই যাব আমরা আরেকটি যে মন্দির আছে সেটি। এই মন্দিরটি হচ্ছে রাম সীতা। রাম সীতা মন্দিরের তার ঠিক উল্টো দিকে রয়েছে ভোলে বাবার একটি মূর্তি। আর এটি হচ্ছে মেন যে মন্দির। খুবই সুন্দর লাগলো এই মন্দির। দর্শন করলাম রামরাজ মন্দির। সকালের টেম্পারেচার ছিল 15, এখন 27। আর এই 12 ডিগ্রি বেড়ে যাওয়ার জন্য গায়ের থেকে যে সোয়েটার ছিল সেটা খুলে ফেলতে বাধ্য হয়েছি। মানে এখন এত গরম লাগছে, কলকাতার মতোই অবস্থা। এবার আমরা যাব ভাটিন্ডা ফলস। এবার দেখে নেব কোলবাড়ি, যেখানে কয়লা উৎপন্ন হচ্ছে। আর ওখানে কিন্তু সবসময় আগুন জ্বলছে। ওখান থেকে কিন্তু কয়লা তুলে গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। একবার দেখাই, ক্যামেরাটা ঘোরাই। আর এই যে ধোঁয়া ধোঁয়া উঠছে, ওটা কিন্তু আগুন জ্বলছে, সেটাই কিন্তু দূর থেকে ধোঁয়ার মতো বোঝা যাচ্ছে। পৌঁছে গেলাম ভাটিন্ডা ফলস। আর এখানে গাড়ি পার্কিং করাই রয়েছে আমাদের। তো গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা চার্জ নেবে। তো এবার যাব সেই ফলসে। ভাটিন্ডা জলপ্রপাতে যাওয়ার আগেই রয়েছে একটি মূর্তি, ঠিক আমার পিছনেই রয়েছে। ইনার নাম হচ্ছে বিনোদ বিহারী মাহাতোক। ইনার সবচেয়ে বড় অবদান বিহার রাজ্য থেকে এই ঝাড়খণ্ড রাজ্যকে পৃথক করার জন্য সবচেয়ে বড় অবদান ইনার। চলুন এবার যাওয়া যাক ভাটিন্ডা ফলসে। আর এই হচ্ছে রাস্তা যাওয়ার জন্য। আর ওই হচ্ছে সেই ফলস। ভাটিন্ডা জলপ্রপাতের কাছে দুটি নদীর সঙ্গম রয়েছে। কাঠারি নদী পরশনাথের থেকে উৎপন্ন হয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে মণিডিহে পৌঁছিয়েছে। দামোদর নদী পূর্ব দিক থেকে এসে এই জলপ্রপাতের সঙ্গে মিশেছে। আর আমার পেছনেই রয়েছে সেই ভাটিন্ডা ফলস। ফলসের যে জল আমার গায়ে এসে পড়ছে, মানে এত জোরে। আর আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কত জল আসছে। আর এই জলপ্রপাতের পাশে বসে জলে যদি হাত না দিলাম, আর জল কিন্তু খুবই ঠান্ডা। আর এই ভাটিন্ডা ফলস পুরো চারি সাইডে কিন্তু
সবুজ অরণ্যে ঘেরা, মানে খুবই সুন্দর একটি ফলস, এই ভাতিন্দা ফলস। আর এখান থেকে স্টেশনের দূরত্ব 14 কিলোমিটার। একদিনের যে ধানবাদ আমাদের ঘুরতে আসার যে প্রোগ্রাম ছিল সেটা আজকে এখানেই শেষ হলো। পৌঁছে গেলাম ধানবাদ জংশনে, মানে যে স্টেশন আছে সেখানে। আর আমরা সকালবেলা যে গাড়িতে করে এই আজকে ধানবাদ যে সকালের যে ট্যুর করেছিলাম, মানে ধানবাদ ঘুরেছিলাম সাইট সিন, তো খুবই ভালো লাগলো এই ডবুদার সঙ্গে। এই যে দাদা, ড্রাইভার দাদা আমাদেরকে খুবই সুন্দরভাবে ঘুরিয়েছে এবং খুবই ভালোভাবে আমাদেরকে সব কিছু দেখিয়েছে। তো এখান থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে বিকাল 4:20 ব্ল্যাক ডায়মন্ড, তো তাতে করেই পৌঁছে যাব আবার হাওড়া। তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ঘুরতে যাওয়ার ভিডিওতে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তা অবশ্যই একটা কমেন্ট করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।